সুপ্রভাত সবাইকে। আরও একটা সকালে আরও একটা ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আমি যে জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সালতোড়া বাজার থেকে আরও সামনের দিকে আর কি। সালতোড়া বাজার থেকে এই রাস্তাটা চলে গেছে বিহারীনাথ ইকো ট্যুরিজমের দিকে, দিয়ে এই রাস্তাটা আপনি রঘুনাথপুরের দিকে চলে যেতে পারবেন। আর পেছনে ওই যে দূরে দেখা যাচ্ছে হালকা, যে এটাই হচ্ছে কিন্তু বিহারীনাথ পাহাড়। শুশুনিয়া চড়েছি, এবারে কিন্তু লক্ষ্য বাঁকুড়ার সবচেয়ে উঁচু পাহাড়ের, সেটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। এর পেছনে সাইনবোর্ড দিয়ে লেখাই আছে বিহারীনাথ পাহাড়। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ঢুকে যাচ্ছে ওই দিকে, আর সোজা চলে গেলে বিহারীনাথ ইকো ট্যুরিজম, যেখানে সরকারি যেটা গভর্নমেন্টের প্রপার্টি আর কি, সেখানে কিন্তু আপনারা যেতে পারবেন আর কি, যদি সোজা চলে যান। তো একদম সুটেড বুটেড হয়ে এসেছি, কারণ অনেক উঁচু পাহাড়, পাহাড়ে চড়াটাই মেন লক্ষ্য। তো সেই ইটা নিয়ে কিন্তু এসেছি, দেখা যাক কী হয়। আপাতত যাব, সকাল 6টা বাজে, এখনও আজকে এপ্রিলের 6 তারিখ, বাট ঠান্ডার প্রকোপ কিন্তু এখনও ভালোই আছে। আর আপনাদেরকে একদম বিহারীনাথের কাছে নিয়ে যাব। উপরে যে উঠবো সেই দৃশ্য আমি যেমন নিজে ওঠার সময় উপভোগ করব, আপনাদেরও উপভোগ করাবো। তো চলুন আমার সাথে আজকে সারাটা দিন ঘুরবেন আপনারা বিহারীনাথ। বিহারীনাথের অপর অর্থ হলো ভগবান শিব। ভগবান শিবের নামে এই জায়গার নাম বিহারীনাথ। আমরা যাচ্ছি বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড়ের উদ্দেশ্যে। ঠিকই ধরেছেন, বিহারীনাথ পাহাড়। পাহাড়ের কোলে থাকা সুন্দর এক শিবের মন্দির যেমন আপনার মন ভুলিয়ে দেবে, ঠিক তেমনি পাহাড়ে চড়ার রোমাঞ্চ এক আলাদা লেভেলের। পাহাড়ের পেছনে এক সাধু বাবার সাথেও পরিচয় হয়ে যাবে আপনাদের। আর সবশেষে বিহারীনাথ ইকো রিসোর্টের মনোরম লোকেশন, বাজেট সব থাকবে বিহারীনাথ পাহাড়ের এই 2 পর্বে। তবে চলুন হারিয়ে যাই একসাথে এই বিহারীনাথ পাহাড়ে। পাহাড়ে চড়ার আগে ভগবানের পূজা করা জরুরি। ভগবান শিবের আশীর্বাদ নিয়ে তারপর পাহাড়ে চড়া। মন্দিরের ঠিক আগেই পূজা দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন। মন্দিরের সামনে থাকা পুকুরে স্নান করে তারপর মন্দিরে পুজো করা। ভেতরে শিবলিঙ্গের পাশাপাশি হনুমান মন্দির, রাম সীতার মন্দিরও রয়েছে। মন্দির থেকেই বিহারীনাথ পাহাড়কে খুব সুন্দরভাবে দেখা যায়। তো বিহারীনাথ মন্দির দর্শন কিন্তু শেষ হয়ে গেল। পেছনেই হচ্ছে বিহারীনাথ পাহাড় এবং তার নিচেই হচ্ছে বিহারীনাথ মন্দির। আচ্ছা, মন্দির আপনাদের তো দর্শন করাবো এরপরে, কারণ ভেতরে মানে জুতো পরে অ্যালাউ নেই। মানে আমি জুতো পরে রয়েছি এখন, আমার মন্দির দর্শন হয়ে গেছে। তো সেই ফুটেজ এর পরে দেখাবো। আপাতত মন্দির ব্যাপারে কিছু জিনিস আপনাদের জানানোর আছে। আমি এই পর্বের পরে যে পাহাড়ে ওঠার পর্বটা থাকবে, সেই পর্বে দেখিয়েছি যে অ্যাকচুয়ালি শিবলিঙ্গটা কিন্তু পাওয়া গেছিলো বিহারীনাথ পাহাড়ের একদম চূড়োতে। এবারে ওখানে গিয়ে ঠাকুরমশাইয়ের প্রত্যেক দিন পুজো করা সম্ভব নয়, সেই কারণের জন্য শিবলিঙ্গ এনে এই জায়গাতে প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং এখানে শুধুমাত্র যে শিব ভগবান রয়েছেন তা নয়, কিন্তু এখানে কিন্তু
হনুমান ঠাকুর রয়েছেন, মা পার্বতীর মন্দির রয়েছে, আচ্ছা বিষ্ণু মন্দির রয়েছে। তো এরকম অনেকগুলো মন্দির ভেতরে রয়েছে এবং মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে, যেমন শিবরাত্রি থেকে আরম্ভ করে গাজনের সময় ভিড় তো হয়ই জল ঢালার জন্য। এবং মন্দিরে আপনি যদি বেরিনাথ পাহাড় বেড়াতেও আসেন তাহলেও কিন্তু আপনি পুজো করতে পারবেন, ঠিক আছে? মন্দিরে পুজো করতে পারবেন। সামনে ডালা আপনি কিনে নেবেন। ডালা যদি আপনি কেনেন 100 টাকা থেকে 80 টাকা বা 60 টাকার মধ্যে আপনি ডালা পেয়ে যাবেন। মন্দিরের ভেতরে পুরোহিত রয়েছে, মানে গর্ভগৃহের ভেতরে যেখানে শিবলিঙ্গটা রয়েছে, এবং শিবলিঙ্গটা না কিছুটা নিচে রয়েছে আর কি, মানে শিবলিঙ্গটা আপনি থেকে একটু নিচেই পাবেন, মানে আপনাকে অনেকটা ঝুঁকে আপনাকে হচ্ছে শিবলিঙ্গ টাচ করতে হবে, যেটা একতেশ্বরও কিন্তু আমি দেখেছি অনেকটাই নিচে, একটা চৌকো টাইপের জিনিস রয়েছে, তার নিচে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আচ্ছা, পুজো আপনি দিয়ে দিলেন। পুজো দেওয়ার পরে আপনি পাশে হনুমান মন্দিরেও যেতে পারেন, এছাড়া অন্যান্য মন্দিরেও কিন্তু আপনি পুজো দিতে পারবেন। আচ্ছা, যদি আপনি স্নান করতে চান, মন্দিরে স্নান করে পুজো দিতে চান, মন্দিরের সামনেই একটা পুষ্করিণী রয়েছে, মানে পুকুর রয়েছে, যেটাকে শিবগঙ্গা বলা হয়। শিবগঙ্গা, এখানে আপনি স্নান করে, এই যে পেছনে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিবগঙ্গা। আর ওই দিকে আর একটা পুকুর রয়েছে, ওটা কিন্তু মন্দিরের পুকুর নয়। তো আপনি যদি মানে সাবান মাখেন, তেল মাখেন, বা আপনি যদি মন্দিরের জলে শৌচকর্ম করেন, এই ধরনের জিনিসপত্র করেন, তাহলে কিন্তু ওই দিকের পুকুরটাতে আপনি করতে পারেন। বাট যদি আপনি এই ধরনের জিনিসপত্র না করেন, যদি শুধুমাত্র আপনি স্নান করে তারপরে পুজো দিতে চান, তাহলে কিন্তু আপনি মন্দিরের এই পেছনের পুষ্করিণীতে স্নান করে তারপরে কিন্তু আপনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের বলি, আমি যেটা করেছি আর কি, আমি এখানেই স্নান করেছি, আর আমার কাছে গামছা ছিল না, তো আমি এখানে 70 টাকা দিয়ে গামছাও কিনেছি। এই জায়গাতে গামছাও আপনি পেয়ে যাবেন। তো এটাই ছিল হিসাব অ্যান্ড নিকাশ। এবং মন্দির থেকে বেরিয়ে সামনেই খাবার দোকান রয়েছে, সেখানে মুড়ি, চপ, নানা রকমের মালপোয়া জাতীয় খাবার, ঘুগনি, এই সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন। টিফিন টাইপের ভাত এগুলো পাবেন না আপনি। আর আরেকটা আপনাদেরকে আগেই বলেছি যে ওই দিকটায় দেখা যাচ্ছে কিনা জানি না, ওই জায়গাটাতে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। ওখানে কিন্তু আপনি টাকার বিনিময়ে পায়খানা থেকে আরম্ভ করে প্রস্রাব, স্নান সব কিছুই করতে পারবেন। সেই ফেসিলিটিও কিন্তু এখানে রয়েছে যদি কোনো কারণে আপনার কোনো এমার্জেন্সি হয়। তো এই ছিল বিহারীনাথ মন্দির বা বিহারীনাথের ইতিকথা, যেটা শালতোড়া থেকে প্রায় আরও 20-25 কিলোমিটার দূরে থাকে। দূর থেকে অসাধারণ ভিউ পাওয়া যায় বিহারীনাথ পাহাড়ের। তো খুব আনন্দ লাগছে যে আমার বিহারীনাথ পাহাড় ওঠা কমপ্লিট হয়ে গেছে। আমি টপ পর্যন্ত গেছিলাম, যেখানে হাইয়েস্ট পয়েন্ট, সেখান থেকে ফিরে এসেছি। সেই ভিডিও আপনাদের এর পরে থাকবে। তো মন্দিরের দৃশ্য আপনি, এই আমি কথাটা বলা শেষ করব, তারপরেই ভেতরের যে মন্দির সেটা দেখতে পাবে। গর্ভগৃহের ভেতরে কিন্তু ক্যামেরা বা মোবাইল অ্যালাউ না, সেই কারণের জন্য গর্ভগৃহের ছবি আমি দিতে পারবো না। বাট চারপাশের মন্দির সারাউন্ডিংসের একটা আইডিয়া অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পারবো। আর সেইটা দেখার পরে তারপরে আমরা কিন্তু বেরিয়ে যাব বিহারীনাথের একটা সুন্দর ঝর্ণা দেখার জন্য। সেখানে একজন সাধু বাবা রয়েছেন, সেই ঝর্ণাতে চেষ্টা করব আবার একবার স্নান করার, বা কথায় বলে যেমন শুশুনিয়ার ওই যে ঝর্ণা, তাতে জল খেলে নাকি পেটের জন্য খুব ভালো। তো চেষ্টা করবো ওখান থেকে জল ভরে দেখানো। সেটা বাদ কি বাদ, সেটি বিহারীনাথ থেকে আরও 2.5 থেকে 3 কিলোমিটার চলে যেতে হবে। সেখানে গেলে কিন্তু পাওয়া যাবে ঝর্ণা একটা, সেটা শুনলাম। তো এই ছিল ব্যাপার। আপনারা আমাকে জানান যে এই বিহারীনাথের আশেপাশে যদি আরও কিছু জিনিস ঘোরার থাকে, যেমন ভালকি পাহাড় বলে আমি একটা শুনেছিলাম, বাট সেটা এখন আমরা আর যাব না, কারণ প্রচণ্ড রোদ। তো ওই জিনিসটি করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব বাঁকুড়ার উদ্দেশ্যে। তো আরও যদি কোনো জায়গা থেকে থাকে, যে জায়গা আপনারা চান যে আমি ঘুরি এবং আমার চোখ দিয়ে আপনারাও দেখুন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ও আরেকটা জিনিস বিহারীনাথ মন্দির সম্পর্কে বলতে আপনাদের ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মন্দিরে কিন্তু বিয়ে হয়। তো এখানে বিবাহ হয়, গাড়ি পুজো, এই ধরনের জিনিসপত্র হয়। বিবাহের জন্য একটা নিয়মাবলী লেখা আছে, রেজিস্ট্রি সার্টিফিকেট দেখাতে হবে, বয়সের প্রমাণপত্র দেখাতে হবে। মানে মন্দির কমিটি কোনো রকম অনৈতিক বিবাহ স্বীকৃতি দেয় না, নৈতিকভাবে যে সমস্ত জিনিস আছে সেগুলোই স্বীকৃতি দেয়। আপনি ভোগও খেতে পারেন, তার জন্য আপনাকে এখানে কুপন কাটতে হবে, বা আপনাকে
ভোগের সরঞ্জাম কিছু আনতে হবে, এরকম ব্যাপার রয়েছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম, আজকে কোনো ভোগের সেই রকম ব্যবস্থা নেই বা ওয়েট করতে হবে, আমাদের কাছে অত সময় নেই। আমরা এখানে খেলাম, খেয়ে এবারে কিন্তু বেরিয়ে যাব ঝর্ণার উদ্দেশ্যে। তো কেমন লাগছে আমার সাথে বিহারীনাথ অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো বিহারীনাথ পাহাড় একদম বেস থেকে উপর অবধি কিন্তু অলমোস্ট 3 কিলোমিটার আর কি। আপনাকে 3 কিলোমিটার ফ্ল্যাট রাস্তা ভেবে আপনারা ভাবছেন হয়তো তো সহজ ব্যাপার, 3 কিলোমিটার বা 3 কিলোমিটারটা পাহাড়ে আপনাকে উঠতে হচ্ছে, আপনার এলিভেশন হাই হচ্ছে, গেন করছেন আপনি অল্টিটিউড। সুতরাং অতটাও সহজ ব্যাপার কিন্তু নয়, যতটা কিন্তু ভাবছি আর কি। এখন আপাতত রাস্তা এরকম করে করা আছে, আর নিচে আপনাদেরকে দেখালাম ওই জায়গাটা থেকেই ট্রেক করতে হয়। আরেকবার যখন ফিরবো তখন আবার দেখিয়ে দেবো। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে যে এই মুহূর্তে আপনি কত মিটার উচ্চতায় রয়েছেন আর কি। আপাতত এরকম রাস্তা পাথরের, যেটা দিয়ে আমরা ট্রেক করছি আর কি। দেখুন এখানে লেখা আছে এলিভেশন 165 মিটার এবং ডাইরেকশন করে দেওয়া আছে যে এই দিকে যাও। তো মার্কিং রয়েছে, অসুবিধা হওয়ার কথা নয়। আর ভিডিওর মারফতে আপনারা তো দেখতেই পাচ্ছেন, আগামী দিনে যারা আপনারা আসবেন যদি এই ভিডিও দেখেন আপনাদের ট্রেক করে উপরে উঠতে অনেক সুবিধা হবে। দেখুন আশেপাশের গাছগুলো দেখুন, আর গাছের নিচটা দেখুন। কোনো এক সহৃদয় কোনো ব্যক্তি বা ছেলে, জানি না কার দ্বারা এই কাজটা হয়েছে, তো পাহাড়ে উঠে কোনো জায়গাতে হয়তো সিগারেট খেয়ে বা বিড়ি খেয়ে ফেলে দিয়েছিল, যার কারণের জন্য কিন্তু পুরো পুড়ে গেছে আর কি জঙ্গলটা। আর এই পোড়ার কারণে কিন্তু আমি দেখলাম যে নিচে বন দপ্তর থেকে করে দেওয়া রয়েছে, ঘিরে দেওয়া রয়েছে, যে উপরে উঠতে পারবে না। তো 1300 টোটাল সামথিং কত একটা মিটার রয়েছে বিহারীনাথের, তার মধ্যে 527 অলমোস্ট আমরা উঠেই গেছি। এদিক দিয়ে এসছি আমরা। বাট আমি যেটা বুঝতে পারলাম, আমার এখনও পর্যন্ত যা অভিজ্ঞতা হচ্ছে, পুরো উঠলে বোঝা যাবে খুব একটা কিন্তু টাফ নয়, মানে খুব কঠিন নয় আর কি। ওয়েল মার্ক করা রাস্তা রয়েছে, খুব স্টিপ নয়। শুশুনিয়ার যেমন ফার্স্ট চড়াইটা করার সময় কিন্তু অবস্থা সত্যি ফাটে আর কি, তো এখানে সেই জিনিস হচ্ছে না। বাট উপরে গেলে বোঝা যাবে এখনও 800 মিটার রয়েছে। আর আশেপাশে চেহারা দেখে আপনি বুঝতে পারবেন যে পাহাড়ের দাবানল লাগলে কি অবস্থা হয়। 4-5টা মানে এই এলাকাটা জুড়ে আগুন লেগেছে আর কি। 4-5টা কিন্তু দেখুন পুড়ে একদম গাছপালার রং কি হয়ে গেছে। একটা রুক্ষ জায়গায় যেন আমরা চলে এসেছি আর কি, পাহাড়ের মধ্যে কোনো যেন প্রাণ নেই। এই দেখুন গাছের অবস্থা দেখুন, সবুজ থেকে একদম হয়ে গেছে। আর এগুলোতে আবার যদি আগুন লাগে আরও কিন্তু দাউ দাউ করে চলে যাবে। সেই জন্য নিচে বলছিলেন অনেকে যে উপরে গিয়ে আগুন জ্বালবে না। তো এটা তো পাহাড়ের নিয়মই যে পাহাড়ে আগুন জ্বালতে নেই। তো এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত আমার মনে হয়। এতে আপনার ক্ষতি শুধু নয়, বন্য প্রাণী এখানে যারা রয়েছে আর কি, সাপ থেকে আরম্ভ করে পাখি, তাদের কিন্তু ক্ষতি। এখনও ওই পর্যন্ত উঠতে হবে,
মার্কিং করা রয়েছে এবং কোনো অসুবিধা হওয়ার 100% কথা না। আর এটা হচ্ছে একটা প্রাকৃতিক দোলনা, বুঝতেই পারছেন গাছ দিয়ে তৈরি হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে। তো বিহারীনাথ উঠতে গেলে কিন্তু এই জিনিসটাও পাবে, তবে এটাকে দীঘার কাপল দোলনা বানিয়ে নেবেন না, কারণ ওয়েট অত নাও নিতে পারে। চলুন বিহারীনাথের বাকি অ্যাডভেঞ্চার বা অংশ আপনাদের জন্য নিয়ে আসবো আমি, এবং পুরো বিহারীনাথের যা যা জিনিস আছে সব কিছু কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। চলুন। হয়ে গেছে কিন্তু কাণ্ড, পা দিয়ে বেরোচ্ছে রক্ত। কাঁটা গাছ ছিল আর কি, তো আমি পা ফেলেছিলাম কাঁটা গাছটার উপরে, তো কাঁটা গাছটা আবার রিভার্স হয়ে চলে এসেছিল। তখন আমি অনেক সতর্ক হয়ে কিন্তু যাচ্ছি, প্রপার প্যান্ট, জামা, টুপি, বুট সব আছে, আর একটা ভুলের জন্য এখানে কিছুই পাওয়া যাবে না। ব্লাড মুছে নাও, একটু পরে রক্ত তঞ্চন হবে, বন্ধ হয়ে যাবে, এছাড়া আর তো কিছুই করার নেই। চলুন উপরে যাওয়া যাক। তো দেখা যাচ্ছে নিচে অসাধারণ ভিউ। আমরা অলমোস্ট গেইন করে নিয়েছি 700 মিটার মতো। ওই উপর পর্যন্তই আমার মনে হয় উঠতে হবে, কারণ তারপরে আকাশ দেখা যাচ্ছে, আর কিছু নেই। তো দেখা যাক, ওই পর্যন্ত উঠি। আর 625 মিটারের পর থেকে কিন্তু বেশ খাড়া, এই যে এইরকম খাড়া হয়ে যাবে কিন্তু। আর ভাবুন, আমরা কিন্তু চালু করেছিলাম সকাল 6:45 থেকে, অলমোস্ট বা 6:30 ধরুন, অলমোস্ট আমাদের 30 মিনিট মতো আমরা ট্রেক করে ফেলেছি। তো 30 মিনিটের মধ্যে প্রথম 15-20 মিনিট কিছুই নয়, একদম প্লেন রাস্তা, তারপরে এই রকম খাড়া। তবে খাড়া কিছুই নয়, আর আশেপাশে যে সভ্যতার সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার বড় উদাহরণ হচ্ছে এই দেখুন, বিসলেরির বোতল। মাটি থেকে 700 মিটার উপরেও কিন্তু বিসলেরির খালি বোতল আপনি পেয়ে যাবেন, এবং সেটা আমাদেরই মতো কয়েকজনের কল্যাণে। তো পাহাড়ে আসছেন, ঘুরতে আসছেন, সর্বোপরি পরিবেশকে ঠিকঠাক রাখার দায়িত্ব আমাদেরই, কারণ আমরা যদি আজকে এটাকে ঠিকঠাক না রাখি, আমাদের পরের প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু বিহারীনাথে এসে কিছুই দেখতে পাবে না। তো বিহারীনাথ উঠতে উঠতে আপনাদের বলি, বিহারীনাথ পাহাড়ের নাম এই কারণেই, কারণ নিচে রয়েছে একটি শিব মন্দির, যা বিহারীনাথ নামে উৎসর্গীকৃত। বিহারীনাথের অপর নাম শিব, সেই কারণে জায়গা এবং পাহাড়টির নাম হয়েছে বিহারীনাথ। আর বিহারীনাথের পাহাড়ের একদম নিচে থাকার কিন্তু অসংখ্য রিসর্ট থেকে আরম্ভ করে হোটেল এগুলো রয়েছে। বিহারীনাথ ইকো
হোটেল বলে একটা হোটেল আছে, দেখি যাওয়ার সময় যদি ঢুকতে দেয় আপনাদের ভেতরে দেখাবো। খুব সুন্দর, ওখান থেকে পাহাড়ের ভিউ এত সুন্দর লাগে। বিকেলবেলা যখন আপনি রিসোর্টে বসে থাকবেন আর দূরের এই বিহারীনাথ পাহাড় দেখবেন, যদি আপনারা নাও ওঠেন মন কিন্তু জুড়িয়ে যাবে। একটা দিনের জন্য এসে থাকতেই পারেন। তো আমরা আপাতত প্রথমে পাহাড়টা ওঠার কাজ এই কারণে শেষ করে নিলাম, কারণ বুঝতেই পারছেন এপ্রিলের আজকে 6 তারিখ, প্রচণ্ড কিন্তু মানে গরম হয়ে যাবে। এটা আমাদের আসার কথা ছিল আরও 1-2 মাস আগে, বাট আসবো করে আসা হয়নি, দিয়ে আজকে আসা হলো। তো চেষ্টা আমাদের এটাই যে, বা প্ল্যান এটাই ছিল, যত তাড়াতাড়ি সম্ভব নিচে আমরা যাতে পৌঁছে যাই। মানে অ্যাটলিস্ট আমরা যদি 9টা 9:30টার মধ্যে এবং নিচে নেমে যেতে পারি পাহাড়ের থেকে, তাহলে গরম থেকেও বাঁচা হবে। কারণ অবশ্যই গরমের মধ্যে পাহাড়ে উঠতে পারাটা একটু চ্যালেঞ্জ, এমনি এখনই আমাদের ঘাম দিচ্ছে। তো আবার যখন সূর্যের আলো তার সাথে অ্যাড হবে, তখন কিন্তু সেটা আরও চ্যালেঞ্জটা 10 গুণ বেড়ে যাবে। তো আপাতত আমরা কথা না বলে টপ পর্যন্ত তাড়াতাড়ি যাব, কিছুক্ষণ ওখানে বিশ্রাম নেব, তারপরে কিন্তু আবার ডিসেন্ট চালু করব নিচের দিকে। ওয়েল মার্ক, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, 625-এর পর থেকে একটু চড়া। বাট শুশুনিয়াতে আপনি যদি যান, শুশুনিয়াতে কিন্তু প্রথম যে পাহাড়টি রয়েছে তাতেই কিন্তু দম বেরিয়ে যাবে, কারণ প্রথম পাহাড়টি কিন্তু এইরকম খাড়া আর কি। এখানে যেমন আপনি 1300 বা 1400 মিটারের মধ্যে 625 মিটার আরামসে উঠে যেতে পারবেন, তারপরে আপনার চড়াইটা চালু হবে। এবং চড়াই বলতে খুব চড়াই নয়, বাট হ্যাঁ, কোনো অনেক জায়গায় কিন্তু কাঁটা গাছ রয়েছে, যেটাতে আমার পা কেটে গেল, সেগুলো একটু দেখতে হবে। আর এইরকম পাথর রয়েছে দেখুন, এগুলো থেকে উঠতে হবে আর কি। তো অবশ্যই মোবাইল নিয়ে ভিডিও করতে উঠবেন না। আমি যেমন এখন ভিডিও করছি একটা জায়গায় দাঁড়িয়ে করছি, আবার যখন চড়বো ভিডিও কিন্তু আমি বন্ধ করে দেবো। আগে সেফ প্লেসে যাবেন, পা রাখবেন, তারপরে কিন্তু উপরে উঠবেন। তো আমরা কিন্তু একটু হাসি ঠাট্টা করছি, এই যে বসে আছি এখানে। এই পেছনে উঠতে হবে আর 400 থেকে 450 মিটার বা 350 মিটার এরকম কিছু রয়ে গেছে, আর টপ পর্যন্ত পৌঁছতে বিহারীনাথের। তারপরে কিছুটা উপরে আবার রেস্ট নেব, দিয়ে নামার সময় আর কার্ডিওর কোনো ফাংশান নেই, তখন কিন্তু ফাংশান হবে পায়ের ব্যালেন্সের আর পায়ের মাসেলের। আপনি যত নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, তত আপনি কিন্তু সেফলি নিচে নামতে পারবেন। কারণ দেখা গেছে যদি কোনো জায়গাতে 100% কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেটার 80% কিন্তু নামার সময়ই হয় পাহাড়ে। তো নামাটাকে হেলাফেলা করবেন না কেউ, যে চলুন উঠে গেছি এবারে নামাটা অনেক ইজি। কারণ আপনার মাধ্যাকর্ষণ বলের জন্য আপনার অভিমুখ কিন্তু নিচের দিকেই থাকবে। তো আপনার স্পিড কিন্তু উপরে যখন আপনি উঠছেন, তখন কিন্তু মাধ্যাকর্ষণ বলের জন্য আপনার স্পিড কম হয়ে যাচ্ছে, কারণ আপনি উপরের দিকে চড়ছেন। বাট যখন নিচের দিকে নামবেন, মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আপনার স্পিড কিন্তু ওঠার থেকে নামারটা অনেকটা বেশি বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার কারণে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। নিয়ন্ত্রণ হারালে আপনি কিন্তু পড়ে যেতে পারেন। আর পড়ে গেলে এই সমস্ত পাথরে মানে কিছু হোক না হোক, ফ্র্যাকচার তো ধরে নিন 100%। আর ফ্র্যাকচার হলেও যে জায়গাতে এখন আমরা রয়েছি, সেই জায়গায় যদি কোনো ফ্র্যাকচার হয়, নিচ থেকে কোনো সাহায্য এসে, কারণ একার পক্ষে তো কাউকে তুলে নিয়ে নিচ পর্যন্ত যাওয়া সম্ভব নয়,
তো সাহায্য আসবে, তারপরে আপনাকে নিচ পর্যন্ত নিয়ে যাবে, তারপরে হসপিটাল যাবেন। যদি মেজর কোনো সিভিয়ার ইনজুরি হয়, ব্লাড ব্লিডিং হয়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো যে কোনো পাহাড়ি হোক, সেটা ছোট হোক বড় হোক, অনেকে হয়তো ভিডিও দেখার পরে হাসবেন যে বিহারীনাথই তো উঠছে, কোথায় কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্ট উঠছে। মাথায় রাখবেন, আমাদের পর্বতারোহী বাংলার বেস্ট দেবাশিস বিশ্বাসও কিন্তু জীবনের প্রথম দিকে যখন উনি প্রশিক্ষণ নিচ্ছিলেন, উনিও কিন্তু শুশুনিয়াতে রক ক্লাইম্বিংয়ের কোর্স করেছিলেন, শিখেছিলেন শুশুনিয়া পাহাড়েই। সুতরাং কোনো পাহাড় ছোট নয়, কোনো পাহাড়কেই এলিভেশন কমের জন্য, মিটার কমের জন্য ছোট করা উচিত নয়। প্রত্যেক পাহাড়ই কিন্তু তার মানে ডিফিকাল্টিস এবং সব কিছু নিয়ে কিন্তু রয়েছে। ছোট পাহাড়ও মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, আবার বড় পাহাড় নাও কাটতে পারে। সেই কারণের জন্যই মাউন্ট এভারেস্টে সবচেয়ে বেশি লোক এখনও পর্যন্ত উঠেছে, মাউন্ট অন্নপূর্ণাতে কিন্তু বেশি লোক উঠতে পারেনি, ডেথ রেশিও অনেক বেশি। অথচ মাউন্ট এভারেস্টের থেকে মাউন্ট অন্নপূর্ণার যদি হাইট আমি দেখি, অনেক কম, অলমোস্ট 800 মিটার কম। তো এটাই বলার ছিল ভাই, জ্ঞান হয়তো দিয়ে দিলাম, বাট যারা সিরিয়াস তাদের হয়তো এই জ্ঞানটা কাজে লেগে যেতে পারে। তো এবার রেস্ট অনেকক্ষণই নিয়ে নিয়েছি, এবারে আমরা উঠে যাব। আর যারা আমার হাতের এই জিনিসটা দেখে ভাবছেন এটা কি, এটা হচ্ছে ইউভি রেটাকে প্রোটেক্ট করে। এটা ডিক্যাথলন থেকে আমি নিয়েছিলাম। সূর্যের আলোটাকে ডাইরেক্ট স্কিনে আসতে দেয় না, তো স্কিন বার্নের মানে হওয়ার চান্সটা কম থাকে। চলুন উপরের দিকে ওঠা যাক। 909 মিটার ওখানে লেখা আছে। হাঁপ ছাড়ছে ভাই, এবার শেষের 500-600 মিটার ফেটে হাতে চলে আসবে ভাই। কটা বাজে? 7:40। 6:45 শুরু করেছিলাম, অলমোস্ট 1 ঘন্টা হলো। জয় বিহারীনাথ। হাজার মিটার চড়ার পরে তারপরে বন দপ্তরের মনে হয়েছে একটা বসার শেড দিয়ে এদের, অনেকটাই তো উঠলো। তো সেই রকম একটা শেডে বসে আছে, আমি দেখাচ্ছি। এই যে এরকম একটা শেড আপনি পাবেন বসার, আর রাস্তাটা চলে গেছে ওই দিকে।
তো এখনও জানি না কতটা আর উঠতে হবে, বাট এখানে আবার খানিকক্ষণ বসলাম। আর চারপাশে এখানে কিন্তু প্রচুর বেল গাছ পেয়ে যাবেন। তো এই হচ্ছে হিসাব অ্যান্ড নিকাশ। এবার উপরে উঠবো টপে, আর কোথাও দাঁড়াবো না, টপে বিশ্রাম করে দেন 15 মিনিট পরে ডিসেন্ট চালু করব, নামা চালু করব। বিহারনাথের 1203 মিটার উচ্চতায় হঠাৎ করে আমি কামান আবিষ্কার করলাম। কোথায় কামান? এই দেখুন, তাক করা আছে, এখান থেকে পাকিস্তান উড়ে যাবে। কিন্তু কার কাজ ভাই এগুলো? হ্যাঁ, এরকম করে ঢুকিয়ে হিলিয়ে উপরে তো আমরা কিন্তু টপে চলে এসেছি। ওইদিকে হচ্ছে পুজো, কয়েকজন গ্রামবাসী রয়েছে, আদিবাসী গ্রামবাসী আর কি, যারা অন্য রুট দিয়ে এসছে আর কি। তো আমরা চলে এসেছি একদম টপে, বাট পুরো রাস্তায় যেরকম ফলক দেওয়া ছিল সেই রকম যদি ফাইনাল জায়গাটাতে কোনো একটা ফলক দেওয়া থাকতো যে টপ, তাহলে ব্যাপারটা আরও ভালো লাগতো। কারণ এরপরে চারদিকে কিন্তু রাস্তা নেমেই গেছে। আমার এদিকে যদি দেখেন, এদিকেও নেমে গেছে, ওই দিকেও নেমে গেছে, ও পাশেও নেমে গেছে, সব জায়গায় কিন্তু রাস্তা নেমে গেছে। সুতরাং এটাই টপ। এখানে কিছুক্ষণ আমরা বিশ্রাম নেব, তারপরে কিন্তু যেদিক দিয়ে এসেছিলাম ওই দিক দিয়েই যাবো, কারণ আমাদের গাড়ি সমস্ত কিছু ওই দিকেই আছে, আর ওই দিকেই রয়েছে বাবা বিহারীনাথের মন্দির আর কি। তো কিছুক্ষণ রেস্ট নেবো, রেস্ট নিয়ে কিন্তু বেরিয়ে যাব। করছি আমরা ডিসেন্ট, মানে নিচে নামছি আমরা। তো অনেকটাই সতর্কভাবে নামতে হবে। এখন কিছুটা সমতল বলে আমি ভিডিও করতে পারছি, বাট
আর একটু পরে যখন অনেকটাই যে চড়াইগুলো পেরিয়ে এসেছিলাম আর কি সেগুলো থাকবে, তখন কিন্তু ভিডিও বন্ধ করব, কারণ অলরেডি আপনাদের এই পথটা দেখাতে দেখাতে নিয়ে এসেছি। তো আরেকটা জিনিস যেটা জানতে পারলাম এখন, যেটা স্ক্রিনে পপ আপ হচ্ছে, এই জায়গাটাতেই কিন্তু একটা সময় নিচে যে বিহারীনাথ মন্দির আছে, যেটা আপনাদেরকে দেখাবো এরপরে, ওখানে কিন্তু আগে শিবলিঙ্গটা এই জায়গাটাতে ছিল। আবার ছবি দিচ্ছি স্ক্রিনে দেখুন। তো প্রত্যেক দিন এখানে উঠে পুজো করা তো সম্ভব নয়, তাই লিঙ্গটাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে এবং নিচে মন্দির স্থাপনা করে সেই জায়গায় কিন্তু এখন প্রতিদিন পুজো হয়। তো গ্রামের মানুষেরা যারা এই পাহাড়ের নিচে থাকেন তারা কিন্তু এখানেই এসে পুজো করেন বিভিন্ন বিভিন্ন অকেশনে, যেমন আজকে রামনবমী, সেই কারণে ওনারা এসেছিলেন। আমি ভিডিও করিনি ওনাদের, কারণ যেহেতু ভিডিওতে অনেকের স্বাচ্ছন্দ্যতা নাও থাকতে পারে, বাট যেটুকু বুঝলাম যে হ্যাঁ, ওনাদের একটা রেসপেক্ট বা ভক্তি আছে এই বিহারীনাথ পাহাড়ের প্রতি বা পাহাড়ের উপরে থাকা ভগবান শিবের প্রতি। তো এটাই আপনাদের বলা ছিল। এবং ওখানে আশেপাশে এই যে এই রকমের বোতল দেওয়া আছে, আমি বলেছিলাম বোতল কিন্তু অ্যাজ পার ওদের মতে এটা মানত আর কি, ঠাকুরের নাম করে ওখানে জল লাগিয়ে চলে যায়। অনেকে পয়সাও যে গাছে লাগিয়ে দিয়ে যায়, মানত করে যায়, ওটা ওদের মানত প্রথা। এবং মানত পূরণ হয়ে গেলে ওরা এখানে এসে আবার একটা পয়সা লাগিয়ে দিয়ে যায় বা ওই পয়সাটা তুলে দিয়ে যায়, এরকম একটা কিছু ওদের ব্যাপার রয়েছে। আপনারা যদি এই ব্যাপারে আরও ভালো জানেন তাহলে অবশ্যই কিন্তু বলবেন। তো আপাতত নিচে নামবো এবং আপনাদের সাথে একদম দেখা হবে, আর কোনো ভিডিও করব না, একদম দেখা হবে পাহাড়ের নিচে নেমে, কারণ জলদি জলদি নামতে হবে। জলদি জলদি নামলে আপনাদের আরও কিছু জিনিস দেখাবো সেই ইচ্ছা রয়েছে। তো চলুন জলদি জলদি করে নিচে নামি। আর বিহারীনাথ মন্দিরে যারা আসবেন, যদি আপনার সাথে কোনো মহিলা থাকে বা আপনি যদি খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ না করতে চান, তাহলে বিহারীনাথ মন্দির ট্রাস্ট বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করে দেওয়া রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। প্রস্রাব 5 টাকা, পায়খানা 10 টাকা, স্নান করতে পারেন এখানে 10 টাকায়। সুতরাং সমস্ত ব্যবস্থাই কিন্তু এখানে আছে। এই যে প্লাস্টিক বুথ, প্লাস্টিক এখানে কিন্তু যেখানে সেখানে ফেলবেন না। আর এই কমপ্লেক্সটাই হচ্ছে বিহারীনাথ মন্দির কমপ্লেক্স। ওই সামনে হচ্ছে মন্দির। আর আমরা কিন্তু কমপ্লিট করলাম বিহারীনাথ হিল ট্রেক। তো কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই জানাবেন পরের পর্বে। এই পর্বের পরে থাকবে বিহারীনাথ মন্দিরের ভেতরের দৃশ্য, সঙ্গে এখানকার যে ঝর্ণা রয়েছে সেটার দৃশ্য। ভিডিও এখানেই শেষ করছি। এবারে এখানে খাবো, রেস্ট নেব। আর ওই যে ওটা হচ্ছে মন্দির, ওখানে গিয়ে কিন্তু পুজো দেবো। তো খাওয়া দাওয়া করে নিই, পরের ভিডিওতে পরের পর্ব নিয়ে হাজির হবো।